ওকে, তো আমাদের আজকের কাজ ছিল হচ্ছে আর্থিক বিবরণী নিয়ে আমরা কাজ করব, রাইট? সো আর্থিক বিবরণী নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে মোট মুনাফা নির্ণয় করেছিলাম। এটা হচ্ছে এবার তোমরা শিটটা প্রিন্ট করেছো? যাদের বলেছিলাম প্রিন্ট করতে, বলো তো প্রিন্ট করছো কিনা? স্যার আমি প্রিন্ট করছি। ওকে, সবাইকে বলছিলাম প্রিন্ট করতে। যারা যারা ক্যামেরা ওপেন করনি, স্যার আমি ক্যামেরা অ্যাক্সেসটা দিতে পারবো? আচ্ছা ওইটা দেখা হয়তো। আমি রুম অ্যাপটা ডিলিট করে তারপর আবার নামে আচ্ছা দিছি, কিন্তু অ্যালাউ দিতে পারতাছি না। আচ্ছা ওইটা ঠিক করে নিও। ওকে, দেখো এখন আমরা 2 নাম্বারের পরে, স্যার হ্যাঁ 2 নাম্বার অঙ্কের মোট মুনাফা নির্ণয় করেছিলাম। এখন আমরা নির্ণয় করব 2 নং অঙ্কের হচ্ছে নিট মুনাফা নির্ণয় করব। তো নিট মুনাফা নির্ণয় করার জন্য আমাদেরকে কি কি লাগবে, কি কি ফলো করতে হবে, আমরা মূলত মোট মুনাফার পরের কাজটা কি থাকে, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হয়। ছক করে নিব, যেহেতু মোট মুনাফা বলতেছে আমরা টাকার অঙ্কটা আগের মতোই হচ্ছে 3টা টাকার ঘর দিব, 1 2, স্যার ব্যাকগ্রাউন্ডে একটু অন্য কালার দেন, বোঝা যায় না? চোখে লাগতেছে। আর বোঝা যায় না, লইবো কালো কালার। কালো কালার দিলে এটা ঠিক আছে স্যার। এটা ঠিক আছে, স্যার কালো, ও স্যার এখন ঠিক আছে। তাই নাকি? ওকে, সো এইভাবে আমরা টাকার ঘর 3টা দিব, টাকা টাকা টাকা, 3টা টাকার ঘর দিব আগের মতোই। এখন আমাদের কাজ থাকবে হচ্ছে প্রথমে আমরা মোট মুনাফা লিখে নিব। আমরা গতকালকে মোট মুনাফাটা নির্ণয় করেছিলাম, তো মোট মুনাফাটা আমরা আগে লিখে নেই। মোট মুনাফা, তো মোট মুনাফা গত ক্লাসে আমরা বের করেছিলাম কত টাকা, মনে আছে কারো? মোট মুনাফাটা কত টাকা ছিল? মোট মুনাফা 1 লক্ষ, 1,41,000। হ্যাঁ 1,41,000 টাকা। 41,000। হ্যাঁ 1,41,000 টাকা। ওকে, 1,41,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিয়ে থাকি পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় হচ্ছে আমাদের পণ্যটা প্রতিষ্ঠানে চলে আসছে, হ্যাঁ। এখন যে ব্যয়গুলো হবে, এই মোট মুনাফা অর্থাৎ আমার পণ্যটা প্রতিষ্ঠানে চলে আসছে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা শেষ, অর্থাৎ আমার পণ্য প্রতিষ্ঠানে চলে আসছে। এখন আমি কি করব? এখন আমি হচ্ছে প্রতিষ্ঠানে আসার পর যে খরচগুলো আছে সেই খরচগুলোকে ইনক্লুড করব। তো এখানে প্রতিষ্ঠানে আসার পর কি কি খরচ আছে একটু দেখো। যেমন এখানে হচ্ছে তোমার আরেকটু জুম করি তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, তো সমন্বয়গুলো একটু মনে করাই দিও কার সাথে সমন্বয় আছে। যেমন এখানে পরিচালন ব্যয়ের মধ্যে আছে বেতন আছে, বেতন আছে স্যার। তারপর আন্তঃপরিবহন, এটা অলরেডি লিখে ফেলছি আর লেখার দরকার নেই। বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন আছে, বহি পরিবহন বা বিক্রয় পরিবহন আছে। তারপরে বিমা প্রিমিয়াম আছে, তারপরে বিমা প্রিমিয়াম আছে, বিজ্ঞাপন খরচ আছে। তারপর হ্যাঁ ওকে, সো বেতনের টাকাটা আমরা আগে লিখে নেই। এখন বেতন হচ্ছে 20,000 টাকা, কিন্তু বেতন নিয়ে কোনো সমন্বয় আছে কিনা দেখতে হবে। দেখো বেতন বলা আছে 6,000 টাকা এখনও বকে আছে, তার মানে তুমি বেতন দিছো যা, তার সাথে আরও 6,000 টাকা যোগ করতে হবে। সো তুমি বেতন দিছো কত? বেতন দিছো হচ্ছে 20,000 টাকা। তাহলে এখানে তুমি লিখে নাও বেতন, বেতন। এখন আমার কাজ হচ্ছে আমরা এই মাঝখানের কলামে লিখব। স্যার এগুলো কি আপনাকে পরে পাঠাইতে হবে ছবি তুলে? অবশ্যই অবশ্যই পাঠাতে হবে। যারা ছবি তুলে পাঠাবে না তারা ওই যে আমি বললাম না, আমি তো সব দিন করব না, বুঝছো, ঝামেলা করব না। একদিন ঝামেলা করব, সেই দিন ভেজাল লেগে যাবে একবারে, ঠিক আছে? সেদিন কিন্তু আপনার কথা বারবার রিপিট হচ্ছে। এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে
হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে, এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। তাহলে বেতন লিখলাম, কোন ঘরে লিখবো আমরা? এখন সব খরচগুলো লিখবো হচ্ছে মাঝখানের কলামে, কিন্তু যদি কোনোটা সমন্বয় থাকে তাহলে আমরা সেটা এই প্রথম কলামে লিখে নিয়ে আসব। তো বেতন ছিল 20,000 টাকা, তার সাথে বকেয়া ছিল 6,000 টাকা। বকেয়া 6,000 টাকা। তোমরা যারা লিখতেছো খাতার মধ্যে সামনে বই অথবা ওই শিটটা নিয়ে রাখছো, পেজটা, তারা যে কাজটা করবা, যেটা লেখা হয়ে যাচ্ছে সেটার গায়ে টিক দাও। তো যেমন আমরা গত ক্লাসে পণ্য ক্রয় লিখেছিলাম, পণ্য বিক্রয় লিখেছিলাম, পণ্য ফেরত, এগুলো তোমরা টিক দিয়ে নিতে পারো। এখন যেমন লিখলাম বেতন, গত ক্লাসে আন্তঃপরিবহন লিখেছিলাম। ওকে, সো এগুলো যারা লিখেছিলে তারা টিক দিয়ে দাও। এরপর দেখো বহি পরিবহন আছে 800 টাকা। দেখবো বহি পরিবহনের সাথে কোনো সমন্বয় আছে কিনা। বহি পরিবহনের সাথে কোনো সমন্বয় নাই, তাহলে এই যে বহি পরিবহন, অর্থাৎ বহি পরিবহনের আরেক নাম হচ্ছে বিক্রয় পরিবহন। তাহলে বহি পরিবহন 800 টাকা। ও এখানে 26,000 টাকা এই কলমে লিখো, মাঝখানের কলমে, আর এখানে লিখো 800 টাকা। প্রশ্ন থাকলে সাথে সাথে প্রশ্ন করো, কিন্তু কথার মাঝে কথা বলার দরকার নেই, হ্যাঁ। প্রশ্ন থাকলে সাথে সাথে প্রশ্ন করে ফেলবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে বহি পরিবহনের আরেক নাম কি? বিক্রয় পরিবহন, রাইট? বহি পরিবহনের আরেক নাম হচ্ছে বিক্রয় পরিবহন। এরপরে দেখো বহি পরিবহনের কাহিনী শেষ। এখন আসা হচ্ছে বিমা প্রিমিয়াম। বিমা জিনিসটা কি, খায় না মাথায় দেয়? বিমা হচ্ছে কোনো প্রতিষ্ঠান যদি তার ঝুঁকি কমানোর জন্য, যেমন আগুনে পুড়ে যায় অনেক সময়, প্রতিষ্ঠানে আগুন ধরে, তো তার ঝুঁকি কমানোর জন্য এই বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে, বিমা কোম্পানির সাথে। তো মনে করো এই প্রতিষ্ঠান বিমা করছে যে প্রতি বছরে 5,000 টাকা করে বিমা কোম্পানিকে দিবে, হ্যাঁ। এটাকে বলা হয় বিমা প্রিমিয়াম বা বিমা সেলামি বলতে পারো বাংলায়, ইংরেজিতে বিমা প্রিমিয়াম লেখা থাকে। তো এই বিমা প্রিমিয়াম একটা খরচ, পরিচালন খরচ। এর সাথে কোনো সমন্বয় আছে কিনা বলা আছে। বিমা প্রিমিয়াম সমন্বয় আছে, দেখো এই সমন্বয়ের এখানে একটা টিক দাও। এই মজুদ পণ্যের গায়ে একটা টিক দিয়ে রাখো, আর বেতনের গায়ে একটা টিক দিয়ে রাখো। এখন বিমা প্রিমিয়াম বলা আছে অগ্রিম হচ্ছে 2,500 টাকা। মানে উনি বিমা প্রিমিয়াম তো 5,000 টাকা দিছে, ওখানে 2,500 টাকা হচ্ছে অগ্রিম। তো অগ্রিমটা আমরা কি করব? বাদ দিয়ে দেব, বকেয়া থাকলে যোগ করব। তাহলে এখানে লেখো বিমা প্রিমিয়াম
হ্যাঁ, বিমা প্রিমিয়াম, বিমা প্রিমিয়াম। এই আমরা প্রথম কলামে লিখে, এটা ফার্স্ট কলামে লিখে আমরা কি করব, বিয়োগ করব অগ্রিম। প্রশ্ন না করলে কিন্তু কিচ্ছু শিখতে পারবা না। ওকে, তারপর হচ্ছে 2500 টাকা মাঝখানে নিয়ে গেলাম। এরপরে বিমা প্রিমিয়ামের কাহিনী শেষ। তারপরে আছে বিজ্ঞাপন খরচ। এখন বিজ্ঞাপন খরচ নিয়ে কোনো সমন্বয় আছে কি না দেখব। তো এখানে দেখলাম বিজ্ঞাপন খরচ 2500 টাকা আছে সমন্বয়ের মধ্যে। এর সাথে যে সমন্বয়টা থাকার কথা সেটা হচ্ছে হয়তো বিজ্ঞাপনটা বিলম্বিত বলতে পারে, অগ্রিম বলতে পারে, হ্যাঁ অগ্রিম বা বিলম্বিত বলতে পারে, অথবা এমনও বলতে পারে যে তোমার পণ্য বিতরণ বলতে পারে। তো বিজ্ঞাপনের সাথে পণ্য বিতরণ থাকলে ওটা যোগ করে দিতে হয়। সো এখানে কিন্তু সেরকম কিছু নাই আপাতত। তাহলে আমরা এখন কি করব? হ্যাঁ হ্যাঁ কিছু নাই তো। হ্যাঁ ইয়ার সাথে বিজ্ঞাপন, হ্যাঁ, বিজ্ঞাপনের সাথে কিছু নাই। না শুধু হ্যাঁ, বিজ্ঞাপন যেহেতু কোনো কিছু নাই তাহলে 25 হ্যাঁ, বিজ্ঞাপন হচ্ছে 2500 টাকা। বিজ্ঞাপন 2500 টাকা লিখলাম। এরপরে দেখো, বিজ্ঞাপন 2500 টাকা লিখলাম। তারপরে ব্যাংক জমা। ব্যাংক জমা হচ্ছে 15,000 টাকা। এটা সম্পদ, মূলধন, মালিকানা সত্য বিবরণীতে যাবে। যেগুলো লিখে ফেলতেছি সাথে সাথে টিক দেওয়াই হবে। বিমা প্রিমিয়াম লেখা শেষ, বিজ্ঞাপন লেখা শেষ। প্রাপ্য হিসাবের কাহিনী না আছে কিনা সেটা পরে দেখব। প্রদেয় হিসাবে একটা দায়, এটা চলতি দায়। যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পদ, জমি একটা স্থায়ী সম্পদ। 10% ঋণ, এটা হচ্ছে একটা দায়, এবং এই 10% একটা খরচ, এটা হচ্ছে অন্যান্য ব্যয়। পুঞ্জীভূত অবচয়, এটা হচ্ছে বিপরীত সম্পদ, সম্পদ থেকে বাদ দিতে হবে। কুঋণ সঞ্চিতি, এটা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা, এটা অনাদায়ী পাওনার সাথে একটু কাজ আছে। মজুদ পণ্য প্রারম্ভিক, এটা টিক দিয়ে রাখো কারণ এটা অলরেডি আমরা লিখে ফেলেছিলাম। এখন আসো, নিচে সমন্বয়ের মধ্যে কাজ আছে। মজুদ পণ্যের কাজ তো করছিলাম। যন্ত্রপাতির অবচয় বলছে 10%, এটা হচ্ছে পরিচালন ব্যয়। যে কোনো অবচয় বা অবলোপন হচ্ছে এক একটা কি খরচ, যে কোনো অবচয় বা অবলোপন হচ্ছে এক একটা খরচ। তাহলে এখন এই পরিচালন খরচ আর কি। তাহলে আমরা এখানে লিখব কি, অবচয়। কার উপর অবচয় ধরতেছি? যন্ত্রপাতি, হাইফেন দিয়ে লিখবো যন্ত্রপাতি। যন্ত্রপাতি। তো অবচয় কত টাকা? অবচয় হচ্ছে তোমার 10% বলছিল, রাইট? 10% হচ্ছে অবচয় ধরতে বলছে যন্ত্রপাতির উপর। তাহলে দেখো যন্ত্রপাতি কোথায় আছে, এই যে যন্ত্রপাতি, 2,80,000 টাকা। তাহলে 2,80,000 টাকা ক্যালকুলেটারে তুলবা, তুলে দেন এটার উপরে 10%, এভাবে 10% করবা, দেখবা 10% থাকলে তো একটা শূন্য বাদ দিয়ে দিলেই হয়। 28,000 টাকা। টাকা তোমার কাছে যেটা একটা শূন্য বাদ দিয়ে দিলেই হয়, অনেকের কাছে এটা বাদ দেওয়া তো দূরের কথা, অনেক চিন্তার বিষয় যে এটা কেমনে হইল। সো ঠিক আছে। স্যার পুঞ্জীভূত অবচয় আর অবচয়টা কি সেম? না 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 না, দুইটা একটু আলাদা জিনিস। একটা হচ্ছে বিপরীত খরচ, বিপরীত সম্পদ, সম্পদের পরিমাণটাকে কমায়। অর্থাৎ অবচয়টাই যদি 3-4 বছর জমায় রাখা হয়, ওইটাই হচ্ছে অবচয় সঞ্চিতি। প্রতি বছর হিসাব করে করে যে জমায় রাখবা, ওইটাই হচ্ছে কি সঞ্চিতি। তো এটা আমরা এই যে অবচয় সঞ্চিতি, এই যে অবচয়, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি, এইটা আমরা যেটা করব সেটা হলো যন্ত্রপাতি যখন লিখব তখন যন্ত্রপাতি থেকে এটা বাদ দিয়ে দিব। সো এখন আমাদের এটার কোনো কাজ নেই আপাতত। ওকে, তারপরে অবচয়ের কাজ, যন্ত্রপাতির অবচয়ের কাজ শেষ, একটা টিক দাও। দেন হচ্ছে সম্ভাব্য কুঋণ বলছে 10% ধরতে হবে। এটা কিন্তু কুঋণ সঞ্চিতি না, কুঋণ। তাহলে আমরা লিখব কি, কুঋণ। এটা হচ্ছে নতুন কুঋণ বলা হয়। হ্যাঁ, নতুন কুঋণ, নতুন কুঋণ। দেখো তাহলে কি বলছিল যে সম্ভাব্য কুঋণ 10% ধরতে হবে। তো এই কুঋণটা ধরতে হয় প্রাপ্য হিসাবের উপরে। কার উপর ধরতে হয়? প্রাপ্য হিসাবের উপর। তা আমরা দেখবো এখানে প্রাপ্য হিসাব কত আছে, সেই প্রাপ্য হিসাবের উপরে 10% করব। তো দেখো তো প্রাপ্য হিসাব কত আছে। প্রাপ্য হিসাব হচ্ছে, প্রাপ্য হিসাব মানে কি, দেনাদার, তাই না? 7,000 টাকা। তো 7,000 টাকার উপর 10% করো, 10% করলে কত হয়? 700 টাকা হয়। এই যে 700 টাকা লিখলাম। হ্যাঁ, 700 টাকা লিখলাম। এবার এখান থেকে বাদ দিতে হবে। দেখো তাহলে আমরা শুরু করি। তো এরপরে যে কাজ সেটা হচ্ছে
আমরা তাহলে নতুন কুরিন সঞ্চিতি পাইছি, নতুন কুরিন পাইছি হচ্ছে 700 টাকা। তো এই 700 টাকার সাথে এই যে একটা কুরিন সঞ্চিতি আছে, দেখো এই যে কুরিন সঞ্চিতি, এটা হচ্ছে 500 টাকা দেওয়া আছে ক্রেডিট পাশে। তো এই 500 টাকাটা আমরা কি করব, এই 500 টাকাটা এই কুরিন সঞ্চিতিটা আমরা এই কুরিন থেকে বাদ দিয়ে দেব। এই জন্য আমরা এটা ফার্স্ট কলামে লিখেছি। তো এটা হচ্ছে লিখব কুরিন সঞ্চিতি। হ্যাঁ, পুরাতন কুরিন সঞ্চিতি লিখতে পারো, তাহলে আরও বেটার হয়। পুরাতন কুরিন সঞ্চিতি, পুরাতন কুরিন সঞ্চিতি। তো পুরাতন কুরিন সঞ্চিতি হচ্ছে 500 টাকা ছিল, সেটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে থাকে কত, আর 200 টাকা। ওকে, 200 টাকা লিখলাম। এরপর আমরা দেখব আর কি কি সমন্বয় আছে। পরিচালন ব্যয়ের মধ্যে যায় এমন আর কি কি সমন্বয় আছে। এক মিনিট স্যার, হ্যাঁ। আপনি যে করাইছেন না, এটা হইতে দুইবার হইবে। একবার হইব নতুন কুরিন, আরেকবার হবে নতুন কুরিন সঞ্চিতি। স্যার, এটাকে বার্তা বের করবেন না? পুরো একটা কাজ তোমাকে করতে হবে। কাজটা হচ্ছে পুরাতন কুরিন। সবাই লিখে নাও, এটা আলাদা নোট করে নাও। পুরাতন কুরিন। প্লিজ আমার বোঝানোর মাঝে কোনো কথা বলবা না। আমি বোঝানো শেষ করব, তারপর প্রশ্ন করবা, তাতে অন্যরা ডিস্টার্ব ফিল করবে না। কারণ এখানে 15 জন 20 জন স্টুডেন্ট, সবাই ডিস্টার্ব ফিল করবে। শুধুমাত্র প্রশ্ন করতে পারবা, আর পরবর্তীতে আমি যখন সুযোগ দিব তখন কথা বলবা। অথবা আমার কথা বলার মাঝে কথা বললে স্ক্রিনটা চলে যায়, তখন অন্যজনের স্ক্রিন, তোমার স্ক্রিনটা অন্যজনের সামনে শো করে, ওইটা সবাই ডিস্টার্ব ফিল করে বেশি। দেখো, পুরাতন কুরিন লিখবা, তারপর হচ্ছে নতুন কুরিন। এটা অনেকে পুরাতন নতুন না বলে পুরাতন বা নতুন এটা না বলে এখানে আমরা বলতে পারি হচ্ছে লিখিত। এটা আমরা লিখিত বলতে পারি। আর নতুনটাকে বলতে পারি আমরা অলিখিত। নতুনটাকে আমরা অলিখিত বলতে পারি। পুরাতনটাকে লিখিত আর নতুনটাকে অলিখিত। এরপরে আমরা যদি বলি যে কুরিনের আরেকটা নাম আমরা বলতে পারি কি, কুরিনের আরেকটা নাম হচ্ছে তোমার অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা, এটাও লিখে নাও, অনাদায়ী পাওনা। ওকে, তাহলে কুরিন লিখলাম, তারপর হচ্ছে অনাদায়ী পাওনা লিখলাম। তো এটা আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি, বইয়ে যেভাবে থাকবে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো। তো প্রথমে হচ্ছে পুরাতন কুরিন লিখব, তারপরে যোগ নতুন কুরিন লিখব। নতুন কুরিন। এই পুরাতন কুরিন যেটা, এটা বেশিরভাগ সময় মানে 99.9% হচ্ছে রেওয়া মিলের মধ্যে পাবা। আর দিয়ে রাখো, রেওয়া মিল। হ্যাঁ, আর রেওয়া মিল বা হচ্ছে তোমার এখানে বাংলায় লিখে দেই রেওয়া মিল। হ্যাঁ, রেওয়া মিল বাংলায় লিখে দেই রেওয়া মিল। আর এই যে নতুন কুরিন যেটা, এটা পাবা হচ্ছে সমন্বয়, দন্তস্ব দিয়ে রাখো ব্র্যাকেটে। এটা লিখবা, লেখার পরে যে টাকাটা পাবা, এটা কিন্তু সব ফার্স্ট কলামে কাজ করতে হবে। লেখার পরে যে টাকাটা পাবা সেটা হচ্ছে, এটার সাথে আমরা নতুন কুরিন সঞ্চিতিটা যোগ করব। নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি, এটা আমরা সমন্বয়ের মধ্যে পাবো। এই জন্য আমি এখানে দন্তস্ব দিয়ে রাখতেছি। এটা আমরা সমন্বয়ের মধ্যে পাবো। কোথায় পাবো যখন আমি বলবো তখন এটা মিলাই নিবা সুবিধা মতো, আরও ভালো হবে। ওকে, এটাও আমরা যোগ করব। চাইলে আমরা তিনটাকে একসাথে যোগ করতে পারতাম, এইটা এইটা আর এইটা একসাথে যোগ করতে পারতাম। এখন আমরা বাদ দিব হচ্ছে, হ্যাঁ বাদ দিব পুরাতন কুরিন সঞ্চিতি। এটা রেওয়া মিলের মধ্যে পাবা, রেওয়া মিলের মধ্যে পাবা। বাদ, ও এটা যোগ, হ্যাঁ এটা যোগ নতুন কুরিন সঞ্চিতি। বাদ দিব হচ্ছে পুরাতন কুরিন, হ্যাঁ কুরিন সঞ্চিতি। পুরাতন কুরিন সঞ্চিতি। পুরাতন কুরিন সঞ্চিতি। ওকে, এটা আমরা বাদ দিয়ে দিব। দেওয়ার পরে যে টাকাটা পাবো সেইটা আমরা এই যে মাঝখানের কলামে নিয়ে যাব। এই পদ্ধতিতে করবা দয়া করে। অন্য কোনো পদ্ধতি করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। অন্য কোনো পদ্ধতিতে করার দরকারও নাই, জাস্ট এভাবে করে ফেলবা। এটা একটু সবাই তুলে নাও। তোলা হয়ে গেলে আমাকে বলো যে তোলা হয়ে গেছে। স্যার উপরের গুলো লিখমু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলাই লিখে রাখো, সব লিখে রাখো।
কুরিন বা অনাদায়ী পাওনা, মানে এটার যে অল্টারনেটিভ নাম এটা জানার জন্য, কুরিন বা অনাদায়ী পাওনা। স্যার আমি চারটে সিরিয়ালে লিখছি, এখন গুলো উপরের ওগুলো ইচ্ছা, লিখে দেবো ব্র্যাকেট দিয়ে কোনোভাবে। ওগুলো যেখানে ইচ্ছা সেখানে লেখো, সমস্যা নাই। পুরাতন, লিখিত, নতুন, অলিখিত এগুলো তুমি যেখানে ইচ্ছা সেখানে লেখো, কিন্তু এইটা হচ্ছে মেইন সূত্র, একবার মেইন সূত্র, মেইন সূত্র, মেইন সূত্র। ওকে, এটা তুলে নাও। হ্যাঁ, ওকে, হ্যাঁ বলো, এবার যে প্রশ্ন করতে চাচ্ছিলে বলো। স্যার নতুন পুরাতন কুরিন সঞ্চিতি লিখছেন, ওই জায়গা প্রারম্ভিক আর সমাপনী দিলে হইব না? হ্যাঁ, জি জি জি, থ্যাংক ইউ। এই যে চমৎকার একটা কথা, এটা হচ্ছে এই পুরাতন যেটা, এটা হচ্ছে প্রারম্ভিক মানে গত বছরেরটা, আর এই নতুন এটা হচ্ছে সমাপনী বছরের শেষেরটা। সো তুমি চাইলে ওটাও লিখতে পারো আর কি, সমস্যা নেই। ওকে, আমি কি অন্য পেজে চলে যাব? স্যার শেষ শেষ। ওকে, থ্যাংক ইউ। দেখো, তাইলে নতুন কুরিন বাদ পুরাতন কুরিন সঞ্চিতি যেটা ছিল গত বছরে যেটা ছিল সেটা আমরা বাদ দিয়ে দিছি। এরপরে আমাদের এখানে আর কোনো কাজ আছে কি না? পরিচালন ব্যয়ের মধ্যে আর কোনো কাজ নাই। যেহেতু কাজ নাই সেহেতু আমরা এইখানে সবগুলো যোগ করে দিব। এই যে পরিচালন ব্যয়ের মধ্যে যেগুলো লিখছিলাম এগুলো সব যোগ করে দিব। তো তোমরা একটু যোগ করো এটা। জি, এই যে 26,000, যে কোনো একজন ক্যালকুলেটারে তুলো। 26,000, তারপর 800। স্যার আমি যদি হ্যাঁ বলো, 26,800, 25,000, 2500 বলো তো কত হয়? স্যার ওইটা থেকে স্যার 60,000 টাকা হইব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 60,000 টাকা হবে এটা, 60,000, 60,000 টাকা। ওকে, এরপরে কি করব? এই 60,000 টাকা হচ্ছে একটা শিরোনামের ফল বেরিয়েছে কার? এই যে পরিচালন ব্যয়, যে শিরোনামটা না, ওই পরিচালন ব্যয়টা হচ্ছে এই 60,000 টাকা। তো এখানে এই পরিচালন ব্যয়টার আগে আমার লেখা দরকার ছিল বাদ কথাটা। তো সবাই একটু লিখে নাও, বাদ, বাদ পরিচালন ব্যয়। তো এই বাদ পরিচালন ব্যয় কোথা থেকে বাদ দিব? এই যে 1,41,000 টাকা থেকে এই যে 60,000 টাকা বাদ দিব। তাহলে কত হয়? 1,41,000 থেকে 60,000 বাদ দিলে 81,000 টাকা হয় মেবি, তাই কি না? স্যার হ্যাঁ, স্যার যে শেষে যে মজুদ পণ্য হ্যাঁ, এটা দিলেন না? মজুদ পণ্য, জি স্যার, এটা এই যে মজুদ পণ্য, জি স্যার এটা আসলে আচ্ছা, এইটা হচ্ছে মজুদ পণ্য, হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। এটা বিক্রিত পণ্যের ব্যয় কালকে নির্ণয় করেছিলাম, বিক্রিত পণ্যের ব্যয়। ক্লাসটা আমি অলরেডি ছেড়ে দিছি, হ্যাঁ, গুগল রুমে দেখবার লিঙ্ক দেওয়া আছে, ওইটা একটু দেখে নিও এই ক্লাসটা, তাহলে আরও সুবিধা হবে। এই মজুদ পণ্য 3,000 টাকা যেটা, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা লিখেছিলাম। মোট মুনাফা নির্ণয় করার আগেই এটা লিখেছি, এই কারণে এখানে আর লিখবো না। এই যে মোট মুনাফা নির্ণয় লিখছি না এখানে উপরে, এই মোট মুনাফার মধ্যে ওটা হিসাব করা আছে, এই জন্য ওটা আর আসবে না। তাহলে আমরা যেটা পেলাম এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। মুনাফা, হ্যাঁ, পরিচালন মুনাফা, এটা 81,000 টাকা, রাইট। এরপরে আমরা কাজ করব কি? অন্যান্য আয় ব্যয়। তো দেখলাম অন্যান্য আয়ের মধ্যে যা যা থাকার কথা এখানে নাই। একজন বলো তো অন্যান্য আয় আছে কিনা? নাই স্যার। আচ্ছা, অন্যান্য ব্যয় কোনটা হবে বলো তো? মাইমুনা বলো তো, অন্যান্য ব্যয় কোনটা হবে? স্যার ঋণের সুদ, এটা হচ্ছে হ্যাঁ, স্যার ঋণের সুদ হইব। ঋণের সুদ, থ্যাংক ইউ। আবার হ্যাঁ, স্যার 1 লক্ষ করে আবার ওই যে 10% করতে কইছে, তো হইব 10,000 টাকা। দেখো, এটাতে ওই যে হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ, পরিচালন মুনাফা করছেন না, ওইটা থেকে মাইনাস করলে জি উত্তর হয়ে যাবে। জি, থ্যাংক ইউ। তাহলে এইখানে দেখো, এই যে ঋণ হচ্ছে 10%, 1 লক্ষ টাকার উপরে 10% ঋণ বের করব। তাহলে 10% করলে 1 লক্ষ টাকার উপরে হবে হচ্ছে 1 লক্ষ টাকার উপরে 10% করলে একটা শূন্য, মানে 10% যে কোনো জায়গায় করলে একটা শূন্য বাদ দিবা। আর যদি শূন্য না থাকে তাহলে একটা সংখ্যার আগে একটা পয়েন্ট বসাবা, তাইলেই হয়ে যায়। তাহলে তুমি এই 1 লক্ষ টাকার উপর থেকে
তুমি একটা শূন্য বাদ দিয়ে দাও, দেখো 4টা শূন্য হবে, অর্থাৎ 10,000 টাকা হয়ে যায়। এই ক্যালকুলেশনগুলো তোমাদেরকে শিখতে হবে যারা অ্যাডমিশন টেস্ট দিবা বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবা, তাদের জন্য এটা দরকার আছে। সো আগে থেকে এগুলো শেখা দরকার। আমরা হয়তো মাঝে মধ্যে আমি টুকটাক বলে দিব, অনেকে এখানে পারে, হ্যাঁ, তো এই জন্য আর কি, অনেকে আবার একটু সমস্যা হয়। তো যাই হোক, এই 10,000 টাকা হচ্ছে ঋণের সুদ। এই ঋণের সুদটা আমরা এইখানে লিখব, বাদ অন্যান্য। হ্যাঁ বলো। শেষে একটু উপরেরটা দেখেন, আমি সবটা লিখি। ওকে ঠিক আছে। অন্যান্য ব্যয়, দেখো এই অন্যান্য ব্যয় আজকে কোনোভাবেই প্রকৃতি চায় না যে আমি ক্লাসটা নেই। শেষ পর্যন্ত জানালার পাশে কুত্তা এসে মারামারি শুরু করে দিছে। প্রকৃতি চায় না আজকে ক্লাস নেই, কথা বলছো? কমপক্ষে কতজন যে কল দিছে, ফোন আমার হ্যাং করে ফেলছে অলরেডি। মানে এই মাঝেও লাস্টে ক্লাস যখন শেষ হয়ে যাবে 40 মিনিট পরে, তখনও মনে হচ্ছিল যে মানে কল দিছে মনে হয় 2-3জন। দেখো ঋণের সুদ, এই ঋণের সুদ হচ্ছে 1 লক্ষ টাকার উপর 10%। হ্যাঁ এটাই তো। আচ্ছা দেখো 10% সুদ। তো এই অন্যান্য ব্যয়, খেয়াল করো, অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় যেটা, এই ব্যয় কিন্তু একটাই আছে। যদি আরও থাকতো তাহলে সমস্যা ছিল না, একটাই আছে। তো একটা থাকার কারণে আমরা একদম লাস্টে যে বাদ দিয়ে দেবো 10,000 টাকা। এই যে 10,000 বাদ দিয়ে দিলাম, তাহলে 81,000 থেকে এই 10,000 বাদ দাও। স্যার আরও যদি থাকতো, যেমন অন্যান্য ব্যয়ের মধ্যে আছে হচ্ছে মূলধনের সুদ। একটা মূলধনের সুদ থাকলে এখানে মূলধনের সুদ বের করে আমরা এখানে লিখতাম, বা আরও যেগুলো থাকে যেমন ব্যাংক জমাতিরিক্তের সুদ, বা অন্য কোনো ঋণের সুদ যদি থাকতো, বা হচ্ছে তোমার মানে যাই থাক, যতগুলো থাক এখানে আমরা লিখে সেটা আমরা এই 81,000 টাকা থেকে এখন আমরা কি করব, বাদ দিব। তাহলে কত হয়? 71,000 টাকা হয়। এই যে 71,000 টাকা। তাহলে এই 71,000 টাকা, এটাকে বলবো আমরা নিট মুনাফা। এবার আমরা নিট মুনাফা বের করে ফেললাম। তাহলে নিট মুনাফা এখন হচ্ছে, ওকে, তাহলে এখন কার কোথায় প্রবলেম বুঝতে একটু বলতে পারো, বা কোনো প্রশ্ন থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার একটু সবটা উপরে দেখেন স্যার, একটু উঠাই, একটু দ্রুত উঠাও। হ্যাঁ একটু দ্রুত উঠাও পরিচালন ব্যয় থেকে। হ্যাঁ জি স্যার ওকে, থ্যাংক ইউ। দ্রুত তুলো। আপনি স্ক্রিনশট মারা রাখেন প্রথম থেকে। হ্যাঁ স্ক্রিনশটটা রেখে দিতে পারো, এটাও হয়। প্রথম থেকে একটু দেখান। প্রথম থেকে একবার, এই যে আমরা আজকে মোট মুনাফা থেকে শুরু করছি। উপরে ব্যারিকেড নাই তো এই কারণে দেখাচ্ছি না, ওই টাকা ওখান থেকে শুরু করছি। এত তোলা শেষ যারা তুলতেছো? স্যার কালকে থেকে আপনি সবাই আনমিউট করে দিয়েন তো। আচ্ছা মিউট করে দিয়েন। আচ্ছা, স্যার স্ক্রিন গেছে স্যার, কার জানি ইতে প্রোফাইল দেখাইতেছে। সবাই মিউট করে ফেলো, তাহলে আর কারো প্রোফাইল আসবে না। মিউট করে ফেলো। আমার স্ক্রিনটাকে তোমরা পিন করে দিবা, তোমাদের সামনে দেখবে আমার স্ক্রিনটাই পিন থাকবে। দেখো ওখানে পিন করা যায়, যে কোনো একটা স্ক্রিনকে তুমি পিন করে দিতে পারবে। হ্যাঁ মালিকানা সত্য বিবরণীর কাজ করাবো। দেখো এরপরে আসো, তাহলে আমরা এটা মুছে ফেলছি। এরপর দেখো মালিকানা সত্য বিবরণীর কাজ করব আমরা। প্লিজ, মালিকানা সত্য বিবরণীর কাজ হচ্ছে খুবই সিম্পল ব্যাপার। একটু তুলে নাও, অনেক কিছু বইয়ের মধ্যে যে সূত্র আছে ওখানে অনেক কিছু একটু কম দেওয়া আছে। হ্যাঁ, তো এজন্য একটু তুলে নাও, তাহলে ভালো হবে। বিবরণ টাকা সবার উপরে যে কাজটা করতে হয়, এটা সবসময় করবা। সেটা হচ্ছে, মনে করো এটা যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরথি অ্যান্ড সন্স। তাহলে আরথি অ্যান্ড সন্স এখানে লিখবা, আরথি অ্যান্ড সন্স। এরপর লিখবা হচ্ছে মালিকানা সত্য বিবরণী, মালিকানা সত্য বিবরণী। তারপর লিখবা 31 ডিসেম্বর, এটা হচ্ছে 2025 সাল। ওরে আল্লাহ, 2025 সাল, 2025 সালের সমাপ্ত বছরের জন্য। অন্যভাবে লিখতে পারো,
বছরের জন্য, এটা লিখে নিবা। এরপরে আসো মূল কাজে। প্রথমে আমরা লিখব হচ্ছে মূলধন। প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা মূলধন থাকে, বেশিরভাগ সময় থাকে। তো সেই মূলধনের পরিমাণটা আমরা এখানে লিখব। টাকার ঘর দুটো দিলেই হয়, হ্যাঁ। মূলধন প্রথমে আমরা কি লিখব? মূলধন। মূলধন লেখার পরে এর সাথে আমরা যোগ করব হচ্ছে নিট মুনাফা, বা সরি, আগে হচ্ছে অতিরিক্ত মূলধন। আগে কি? অতিরিক্ত মূলধন যদি মালিক আনে, এটা সূত্র লিখে না। অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন। তো অতিরিক্ত মূলধন আমি যোগ করব। তারপর যে টাকা পাবো সেটার সাথে আমি যোগ করব হচ্ছে আমার যে নিট মুনাফা, ওইটা আমি যোগ করব। মানে বিশদায় বিবরণী থেকে যে নিট মুনাফাটা পাবো সেটা যোগ করব। নিট মুনাফা এটা যোগ করলাম। করার পরে একটা অ্যামাউন্ট পাবো। এরপরে আমরা এখানে আমরা কাজ করব হচ্ছে উত্তোলন। তো উত্তোলন যদি নগদ উত্তোলন থাকে, নগদ উত্তোলন আমরা বিয়োগ করব। হ্যাঁ, নগদ উত্তোলন, শুধু নগদ উত্তোলন থাকতে পারে। এরপরে পণ্য উত্তোলন থাকতে পারে, সেই পণ্য উত্তোলনটাও আমরা বিয়োগ করব। হ্যাঁ, বিয়োগ করব। তারপরে হচ্ছে পণ্য উত্তোলনের পরে এরপরে যদি জীবন বীমা প্রিমিয়াম থাকে, এটা মালিকের ব্যক্তিগত জীবনের জন্য জীবন বীমা, তাহলে এই জীবন বীমা আমরা এখানে লিখে বিয়োগ করব। জীবন বীমা। তারপর হচ্ছে আয়কর। আয়কর এটাও আমরা বুঝে থাকি, যেটা যে মালিক তার ব্যক্তিগত আয়ের উপরে যে কর প্রদান করে সেটা হচ্ছে কি? আয়কর। তাহলে ব্যক্তিগত আয়কর যদি প্রতিষ্ঠান থেকে প্রদান করে, তাহলে সেটাকে আমরা ধরে নিব যে উত্তোলন করছে। এগুলো আমরা হচ্ছে এইখানে কাজ করব। ওকে, এই কাজগুলো আমরা করে থাকি সচরাচর। এছাড়াও আরও কিছু থাকতে পারে। হ্যাঁ, আরও কিছু থাকতে পারে। তো সাধারণ সঞ্চিতি যদি থাকে, সাধারণ সঞ্চিতি যেটা বলতেছিলাম, এটা আমরা যোগ করে থাকি। হ্যাঁ, সাধারণ সঞ্চিতি দেখো, এটা আমরা এই সব বিয়োগগুলো করে তারপরে আমি মনে করো টাকার অ্যামাউন্টটা এখানে লিখলাম। এর সাথে আমরা যোগ করব হচ্ছে সবার শেষে, একবারে সবার শেষে সাধারণ সঞ্চিতি যোগ করে দিব। বা আমি টাকার অ্যামাউন্টটা এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি। লিখে এর সাথে সাধারণ সঞ্চিতিটা যোগ করব। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি যেটা থাকবে সেটা আমরা এখানে যোগ করে দিব। তাহলে সাধারণ সঞ্চিতি এখানে যোগ করে দেই। হ্যাঁ, দেওয়ার পরে যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। কি বলা হয় সেটা? মালিকানা সত্ত্ব বলা হয়। হ্যাঁ, সমাপনী মালিকানা সত্ত্ব বলতে পারো। তো মালিকানা সত্ত্ব এটা। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, আমরা পেয়ে গেছি। মালিকানা সত্ত্ব পেয়ে গেছি। ওকে, এরপরে আমরা তাহলে সরাসরি কাজ করতে পারবো। ওকে, তোলা শেষ? হ্যাঁ, তোলা শেষ হইলে বলো একটু। হয়েছে কি? ওকে, তো এ হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর ছক ছিল। এখন আমরা এইখানেই আমরা হচ্ছে ওই মালিকানা সত্ত্ব নির্ণয় করব। তো মালিকানা সত্ত্ব যদি নির্ণয় করি, দেখো দেখো প্রথমে আমরা ছকটা আঁকবো, আগের মতো ছক আঁকবো। হ্যাঁ, আগের মতো ছক আঁকবো এখানে। তো ছক দিলাম, দুটো টাকার ঘর দিলেই এনাফ। প্রথমে আমরা লিখব হচ্ছে বিবরণ, বিবরণ। তারপরে লিখব হচ্ছে টাকা, তারপরে লিখব টাকা। এরপরে আমরা দেখব এই অঙ্কের মধ্যে মূলধন আছে কিনা। কেউ যদি পেয়ে থাকো আমাকে একটু জানাও মূলধন আছে কিনা। আমিও কিন্তু পাইছি। এই যে মূলধন 5 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখব মূলধন 5 লক্ষ টাকা লিখব। 5 লক্ষ টাকা।
তারপর মূলধনের সাথে আমরা দেখব অতিরিক্ত কোনো মূলধন আছে কিনা। যদি অতিরিক্ত মূলধন থাকে সেটা আমরা কি করব, যোগ করে ফেলব। তো অতিরিক্ত মূলধন এখানে নাই, তাহলে আমাদের আর যোগ করতে হচ্ছে না। তারপর দেখো আছে নিট মুনাফা, আছে উত্তোলনও নাই, আছে হচ্ছে নিট মুনাফা। তো নিট মুনাফা আমরা কত পেয়েছিলাম একটু বলো তো? ৭১,০০০ টাকা। ৭১,০০০ টাকা। তাহলে সেই ৭১,০০০ টাকা এখানে লিখব। তাহলে ৫ লক্ষ আর হচ্ছে ৭১,০০০, মোট ৫,৭১,০০০ টাকা। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। হ্যাঁ, মালিকানা সত্ত্ব নিট বলতে পারো, সমাপনী মালিকানা সত্ত্ব বলতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে ৩১/১২ তারিখের জন্য। ওকে, সো এবার তোমরা বলো যে তোমাদের কি কি প্রশ্ন আছে। ওকে, এখন বলো ৭১,০০০ টাকা ছিল এখানে। হ্যাঁ, এইখানে দেখো, হ্যাঁ এইখানে দেখো তোমার মূলধন ছিল ৫ লক্ষ আর নিট মুনাফা ছিল ৭১,০০০, মোট ৫,৭১,০০০ টাকা হচ্ছে মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব কিন্তু পরের দিন আবার আমরা কাজে লাগাবো। কোথায়? একবারে যে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী যখন করব তখন এটা আমাদের লাগবে। এখন বলো কার কি প্রশ্ন আছে, কে কি বুঝতে চাও বলো। নো প্রবলেম, যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন করতে পারো। বলছে নাকি আমরা আগে কোনো জায়গাতে পাইছি 2 নাম্বার এটা নিট মুনাফা। এই নিট মুনাফা, এই অশান্তি, নিট মুনাফা একটু আগে করাইলাম না, জি স্যার। নিট বিশদায় বিবরণী করলাম না একটু আগে, বিশদায়। আগে পাঙ্কটা আল্লাহর বান্দা, বিশদায় বিবরণীর মধ্যে দেখো হচ্ছে তোমার নিট মুনাফা পাইছিলাম ৭১,০০০ টাকা, সেটা আমি মুছেই ফেলাইছি, তোমার দেবো কেমনে? যাই হোক, তাহলে আমরা পরের দিন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী করব। পরের দিন আমরা একটা অঙ্কের একবারে পুরোটা আর্থিক অবস্থার বিবরণী শেষ করার পর বাকি কাজ পুরোটাই করব ইনশাল্লাহ। সবাই ভালো থেকো। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এই আর্থিক বিবরণী নিয়ে, বা অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তাই স্যার আজকের ক্লাসটা তাড়াতাড়ি শেষ করেন আর যেটা লাগে কইবেন। আচ্ছা, ওইটা হচ্ছে আমিও দেখব। সো একটু পর শুরু হবে, এইভাবেই চালু থাকবে আর কি, এই বোর্ডেই দেখব আমরা, অনেকেই দেখব। সো কারো কোনো প্রশ্ন নাই? হারে, একটা ক্লাস করার পরে যদি এক প্রশ্ন না থাকে তাহলে কেমনে পারবো? তার মানে তোমরা তো মনোযোগী না ভালো মতো। আচ্ছা, তাহলে আমরা শেষ করি আজকের মতো নাকি? ক্লাস টাইম এমনি শেষ হয়ে যাবে। যে লেখেন না এরকম এটা কাউরে দিতে বললেন, আমি তো এটা পাই। আচ্ছা ঠিক আছে, ওইটা দিয়ে দেবে কেউ একজন, দিয়ে দিও গ্রুপে, ওই আমাকে পাঠাই দিও, আমি ওইটা দিয়ে দেবো সবাই। হ্যাঁ, আমরা একটা ক্লাসে পুরো আর্থিক বিবরণী পুরোটা শেষ করতে পারলে আর কি সেদিন আরও ক্লিয়ার বুঝতে পারবা অনেক কিছু।